স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানের সাথে আছে তাইমুর রশিদ। দর্শক, যে কথা বলতে চাই আর আজকের এই পর্ব আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আমরা জানি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা আগামীর বাংলাদেশ দেখছি, সেই বাংলাদেশ আমরা বারবারই বলছি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ মানুষ দরকার। সেই মানুষ গড়ার কারিগর কেমন হবে, কেমন হওয়া উচিত, এমন একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশ সেরা টেলকো অপারেটর রবি। তাদের এই ক্যাম্পেইনটার নাম দেশপ্রেমিক 2.0। এই ক্যাম্পেইনের নানা দিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য বাংলা ভিশন স্টুডিওতে আছেন রবি মার্কেটিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর সাকিব আহমেদ, আছেন লাফিং এলিফেন্টসের ডিরেক্টর এবং বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, যেমনটা বলছিলাম যে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে বাংলাদেশের দিকে আমরা সবাই তাকিয়ে আছি, সেই বাংলাদেশের স্বপ্ন পূরণে যে বলছিলাম রবির যে একটি ক্যাম্পেইন দেশপ্রেমিক 2.0, এই ক্যাম্পেইনের নানা দিক নিয়ে আলোচনা করবো। আমরা বলছি যে দেশ জুড়ে রবি যে 4.5 সুপারনেট শক্তিতে বিভিন্ন পেশার মানুষকে যে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছে, এমনকি শুধু অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো না, প্রতিটা মানুষের যে ভালো কাজ, সমাজের বিভিন্ন জায়গায় যে ভালো কাজগুলো হচ্ছে, এগুলো যে তুলে নিয়ে প্রশংসা করা, অর্থাৎ উদ্বুদ্ধ করা, এই ক্যাম্পেইনটিতে কিন্তু দেশপ্রেমিক 2.0। তো এই নিয়ে আলোচনা করবো। আলোচনা শুরু করতে চাই রবি মার্কেটিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর সাকিব আহমেদ আপনাকে দিয়ে। এই যে বলছিলাম আপনাদের ক্যাম্পেইনটা শুরু হয়েছে 12ই অক্টোবর, সেক্ষেত্রে 1 মাসের বেশি সময় ধরে ক্যাম্পেইনটা চলছে। ঠিক কি চিন্তা, কি অনুপ্রেরণা থেকে রবি ঠিক এই ক্যাম্পেইনটাকে বেছে নিল? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো ইন্সপিরেশন আসলে এখানে কাজ করেছে আমাদের। প্রথম যে ইন্সপিরেশনটা আমাদের ছিল সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের যে চিত্রটা ছিল জুলাই অগাস্ট জুড়ে, সেই চিত্রটা আমাদের মাথায় খুব কঠোরভাবে ছিল। ফার্স্ট অফ অল, প্রথম হচ্ছে আবু সাঈদের সেই পিকচার আমাদের মাথায় ছিল, দুহাত মুগ্ধর ওই পিকচার আমাদের মাথায় ছিল। এক্স্যাক্টলি। সো এইটা যখন আমাদের মাথায় আসলো, তখন আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ আমাদের দেশপ্রেমিকের প্রথম একটা ক্যাম্পেইন করেছিল রবি 2013 সালে। তখন ওই ক্যাম্পেইনটা মানুষজন শেয়ার করা শুরু করলো। এত বছর পরে হঠাৎ করে ওই ক্যাম্পেইন যখন শেয়ার হলো, তখন আমাদের মাথায় আসলো যে দিস ক্যান বি আ দেশপ্রেমিক 2, আমরা একটা চিন্তা করতে পারি। এটা হচ্ছে গিয়ে একটা। নাম্বার 2 হচ্ছে, তখন আমরা দেখলাম যে ফ্লাডের সময় আমাদের একটা সিচুয়েশন হলো, যেখানে ফেনী ফ্লাড যেটা হলো, এত ত্রাণ আমি আমার এই লাইফ স্প্যানে আমি দেখি না যে এত ত্রাণ নিয়ে মানুষজন যেভাবে আসলে ঝাঁপিয়ে পড়েছে। এক্স্যাক্টলি, স্বতঃস্ফূর্তভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে। সো এইটা আমাদের সেকেন্ড ইন্সপিরেশন ছিল। থার্ড ইন্সপিরেশন ছিল 5th অগস্টের পরবর্তী একটা সময় এসেছিল, যখন হচ্ছে গিয়ে কোনো গভর্নমেন্ট ছিল না। তখন কিন্তু স্টুডেন্টরা আপনার এরকম ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করেছে, স্টুডেন্টরা রাস্তা পরিষ্কার করেছে, স্টুডেন্টরা গ্রাফিটি এঁকেছে, বিভিন্ন ওয়ালগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেটাকে করেছে। এটা ছিল আমাদের থার্ড ইন্সপিরেশন। সো এই 3টা ইন্সপিরেশনকে নিয়ে তখন আমরা চিন্তা করলাম যে ওয়াই নট উই কাম আপ উইথ দ্য দেশপ্রেমিক 2.0, যেখানে আসলে একটা নতুন বাংলাদেশের কথা আসলে মানুষকে বলা সম্ভব। যেই চিন্তা ভাবনাটা থেকে আসলে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনটাকে কিভাবে আসলে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় থ্রু দ্য মোবাইল ইন্টারনেট। আপনার যদি মনে থাকে যে একটা সময় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন যখন এটা খোলা হলো, তখন কিন্তু আমরা আরো অনেক ধরনের ভিডিওগুলো দেখতে পেলাম। এই যে আবু সাঈদের ভিডিওটা আমাদের সামনে এসেছিল, মুগ্ধর ভিডিওটা সামনে এসেছিল, পরবর্তীতে আরো গতি বাড়িয়েছিল। সো মোবাইল ইন্টারনেট তখন কিন্তু একটা ডিফারেন্ট রোল প্লে করেছিল। তখন আমাদের মতন সাধারণ মানুষরা রাস্তায় নেমে গিয়েছে। সো এটা আমাদেরকে আসলে বিশেষভাবে আসলে নাড়া দিয়েছিল যে দেশপ্রেমিক 2.0-কে লঞ্চ করার জন্য, সো দ্যাট আমরা আগামীর বাংলাদেশটাকে যাতে একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারি, সেই ইন্সপিরেশনটাই আমরা আসলে এই টিভিসির মাধ্যমে করতে চেয়েছি। এই যে এর জন্য আপনাদেরকে আসলে দেশপ্রেমিক রবি, এরই মধ্যে বলা হচ্ছে দেশপ্রেমিক রবি। জি, আপনার কাছে আবার আসছে সাকিব ফাহাদ, ডিরেক্টর লাফিং এলিফেন্টস। আপনি তো অনেক জনপ্রিয় সব বিজ্ঞাপন নির্মাতা, ঠিক এই প্রজেক্টটিতে কাজ করার অনুপ্রেরণা বা আগ্রহটা কোথা থেকে এলো, বা কিভাবে যুক্ত হলেন এই প্রজেক্টটিতে? থ্যাংক ইউ। একটু আগে সাকিব ভাই যেটা বলছিলেন যে এই গল্পের যে কনসেপ্টটা টিভিসির, সেটা আসলে এই টাইমের জন্য খুবই রেলেভেন্ট। যে স্পেশালি 5ই আগস্টের পরে আমরা যেই নতুন বাংলাদেশটা বানানোর স্বপ্ন দেখছি, যেই বাংলাদেশে আসলে অন্যায়, অনিয়ম, দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, তো সেই গল্পগুলোই আসলে এই টিভিসির ভেতর দিয়ে ওনারা তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে। যে ধরেন একজন খুবই পাওয়ারফুল ব্যক্তি, যিনি নিয়ম ভঙ্গ করে যাচ্ছেন, তাকে একজন সাধারণ পুলিশ অফিসার ওনাকে আসলে নিয়ম মানতে বাধ্য করছেন। তেমনি একজন অসাধু ব্যক্তি হয়তো দুর্নীতির মাধ্যমে
একটা কোনো খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, একজন নির্ভীক সাংবাদিক সেটাকে স্টপ করে দিচ্ছে, অথবা একজন ব্যবসায়ী হয়তো অনিয়মের মাধ্যমে বা অন্যায়ভাবে বেশি দাম চাচ্ছে, সেটাও আসলে একজন নর্মাল গৃহিণী তিনি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেন। এখন এইগুলো আসলে আমাদের গল্পে বা আমাদের রিয়েল লাইফে এত রিলেটেবল, সেই জায়গা থেকে এটার সাথে আমার খুবই ভালো কানেক্ট হচ্ছিল অ্যাজ এ স্টোরি। বাট সেটার সাথে আবার খুবই সুন্দরভাবে রবি দ্য ইউসেজ অফ মোবাইল ফোনটাকেও সুন্দরভাবে ইন্টিগ্রেট করেছিল খুবই অর্গানিক্যালি, যে এখনকার যুগে আসলে মোবাইল ফোন ইজ নট অনলি মোবাইল ফোন, ইট ক্যান বি ইউজড অ্যাজ আ মানে ভেরি ইউজফুল টুল। অলমোস্ট এই টিভিসিতে তো আমরা দেখিয়েছি যে দ্য গুড সাইড অফ দ্য টেকনোলজি, শুধু যে আসলে মোবাইল ফোনের মাধ্যমে অনেক নেগেটিভ নিয়ে আমরা হয়তো আলাপ করি, বাট এটার যে পজিটিভ সাইড আছে সেটাও আসলে এই গল্পে সুন্দরভাবে আপনি আসলে কিভাবে ব্যবহার করেন সেটাই তো বিষয়। এক্স্যাক্টলি। তো ওভারঅল এই জায়গা থেকেই তখন আমার কাছে মনে হচ্ছিল যে দিস ইজ সামথিং দ্যাট উইল কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। সো তখন আমরা বেশ সবাই মানে এজেন্সি, ক্লায়েন্ট এবং আমরা সবাই মিলে আমাদের বেস্ট এফোর্টটা দিয়েছিলাম। এবং যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন পূরণেও তো এটা নিঃসন্দেহে একটা বড় ভূমিকা রাখবে। আমরা আশা করছি যে এটা দেখে মানুষজন যদি ইন্সপায়ার্ড হয়ে যে যার জায়গা থেকে যদি অনেস্টলি কাজটা করে, মানে আপনার কিন্তু অ্যাজ এ রিপোর্টার বা অ্যাজ এ কি বলে জার্নালিস্ট, আপনি আপনার কাজটা সঠিকভাবে করলেই হবে, আমি আমার কাজটা ঠিকমতো করলেই হবে, সাকিব ভাই ওনার কাজটা করলেই হবে, তাহলেই আসলে আমরা যে নতুন বাংলাদেশটা চাচ্ছি সেটাকে পাবো নিঃসন্দেহে। সাকিব আহমেদ, এই যে রবির তো স্লোগানই ব্র্যান্ড স্লোগান পারবে তুমিও, এটার সাথে দেশপ্রেমিক 2.0 ঠিক সামঞ্জস্যপূর্ণ কতটা বা কিভাবে রিলেট করছেন আপনারা? পারবে তুমিও আমরা মানে খুব স্ট্রংলি আসলে এটার সাথে রিলেটেবল, বিকজ এটা আসলে ভবিষ্যতের কথা বলে, এটা সামনের দিকে এগিয়ে যাওয়ার আসলে কথা বলে, এটা আসলে ইন্সপিরেশনের কথা বলে। পারবে তুমিও আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে আমাদের জন্য দরকার, বিশেষ করে বাংলাদেশের এখন যেই সময়টা চলছে। আপনি আজকে স্পোর্টসের কথা চিন্তা করেন, সেখানে আমাদের দরকার। আপনি যে কোনো মুভমেন্টের কথা চিন্তা করেন, সেখানে হচ্ছে গিয়ে এটাকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে এই স্লোগান আপনাকে সবসময় আসলে হেল্প করবে। এটা মূলত আমাদের এসেছিল মানুষের এখনকার যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনও যদি আপনি দেখেন আমাদের দেশে, সেখানেও কিন্তু দেখছেন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে। আপনার এই জায়গাটিতে একটু আলোচনা শুনবো, আলোচনা আগে আপনাদের যে ক্লিপিংসটা একটু ক্লিপিংস দর্শকদের দেখে আসি। দর্শক আলোচনা আবার ফিরবো, তার আগে একটু এই যে দেশপ্রেমিক 2.0 কথা বলছি সেটা কিছু ক্লিপিংস দেখে আসি। এই যে দেখছিলাম বাজারে সড়কে যেখানে অনিয়ম অব্যবস্থাপনা সেখানে রুখে দাঁড়ানোর যে বিষয়টা আপনিও বলছেন পারবে তুমি, এই যে জায়গাটাতে আপনি বলছিলেন। জি, যেটা আমি বলছিলাম আর কি, যে আপনার প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আপনার দেখবেন যে বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে একজন পার্সন থাকে যে আসলে তাকে ইনকাম করতে হচ্ছে, তাকে সংসারটা চালাতে হচ্ছে, সো বিভিন্ন বাধা বিপত্তি তার মধ্যে আসলে আসে। তো এই মানুষগুলোকে কিন্তু আমরা আসলে চাই যে ওই মানুষগুলোকে ইন্সপায়ার করার জন্য যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তোমার হাতে মোবাইল আছে, মোবাইল দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব, সো ইউ ক্যান ডু ইট। সো যেটাই হচ্ছে গিয়ে পারবে তুমি ওর গল্পটা আসলে বলে, এটা আসলে প্রত্যেকটা লাইফস্টাইলেই যদি আপনি চিন্তা করেন, আজকে যদি একটা বাংলাদেশের ক্রিকেট টিমের খেলোয়াড়ের কথা আমরা জিজ্ঞেস করি, সো ওই খেলোয়াড় যদি ভালো না করে, সো আমার ট্যাগলাইন আসলে ওকে বলে দিচ্ছে বা স্লোগানই বলে দিচ্ছে যে পারবে তুমি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। সো থেমে আসলে যেও না, যে কোনো কিছুই আসলে সম্ভব। সো রবি আসলে ওই জায়গাটাকেই আসলে ইনস্টিগেট করার চেষ্টা করছে যে মানুষের মাঝে যাতে ওই ইন্সপিরেশনটা আমরা আসলে দিতে পারি। দেশপ্রেমিক ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, যেটা হচ্ছে কি আপনি যদি আমরা যেই চিত্রটা আসলে তুলে ধরার চেষ্টা করেছি, প্রত্যেকটাই কিন্তু আমাদের দেশের এখন কারেন্ট প্রবলেম, সেই প্রবলেমগুলোকেই কিন্তু আমরা আসলে ব্যবহার করেছি যে তুমি পারবে তুমি ওর অ্যাঙ্গেল থেকে দেখার জন্য। সো দ্যাট এই পারবে তুমিও দিয়ে আসলে তারপরে বলছি যে জানি বাংলাদেশ পারবে তুমিও, শুধু পারবে তুমিও না, বাংলাদেশ পারবে। সো তুমি পারলে বাংলাদেশ পারবে, ওই পার্সপেক্টিভ থেকেই আমরা আসলে পারবে তুমিওটাকে, এবং এইভাবেই আসলে এক একজন দেশপ্রেমিক গড়ে ওঠা সম্ভব। আপনার কাছে আবার আসবো সাকিব ফাহাদি, যে আপনার তো অনেকগুলো কাজ আছে, যদি বলি যে এই কাজটা মানে যে এটা নিয়ে কথা বলছি যে ক্যাম্পেইনটা নিয়ে, মানে বিশেষত্বটা কোথায় আপনার কাছে একটু যদি জিজ্ঞেস করি, কতটা স্পেশাল আপনার কাছে? আচ্ছা, এটা এই কাজটায় আমার একটা স্পেশাল দিক যেটা মনে হয়েছে, যে এটার সাথে আমি শিওর সাকিব ভাই হয়তো রিলেট করতে পারবেন, যে এই কাজটার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে দ্য পাওয়ার অফ দ্য আইডিয়া, যেই ব্যাপারটা হয়তো আমরা অনেকদিন ধরে মিস করতেছিলাম। যে আমি তো স্পেশালি বিজ্ঞাপনে, তো আমরা বেশ কয়েকদিন ধরে ধরেন গত 4-5 বছর ধরে অনেক ধরনের ক্যামেরা ট্রিটমেন্ট করি,
ক্যামেরা অপারেশন করে এখান থেকে ঘুরে আসে, এটা যদি একটা 4তলা বিল্ডিং হয়, ওই বাংলা মোটর থেকে ক্যামেরা এখানে ড্রোনে করে ঢুকে যাবে, ক্যামেরা অনেক অপারেশন হবে। বাট এই অপারেশন এবং ট্রিটমেন্ট করতে যেয়ে আমরা হয়তো আইডিয়াটাকে কিছুটা ব্যাকসিটে দিয়ে দিচ্ছিলাম। বাট আইডিয়া ইজ দ্য অরিজিন অফ এভরিথিং। ওয়েন আইডিয়া ইজ স্ট্রং, তখন ইউ ডোন্ট নিড এনিথিং, মানুষ অ্যাকচুয়ালি কানেক্ট করবে উইথ দ্য আইডিয়া। সো এই গল্পটা আপাত দৃষ্টিতে খুবই সিম্পল একটা গল্প, মেকিংও খুবই সিম্পল, বাট বিকজ অফ দ্য আইডিয়া যে পাওয়ার আছে ওটায়, যেটা অ্যাডার তানভীর ভাই খুবই সুন্দর ক্রাফট করেছেন, যেটা এখনকার মানুষও ওই টাইমের গল্পটার সাথে রিলেট করে। সো সেটার জন্য আমার কাছে মনে হচ্ছে যে মানুষ এটার সাথে এত কানেক্ট করেছে, বা এটার সাথে মানুষ তার মনের ব্যাপারটা এটার মাধ্যমে ফুটে তুলতে পেরেছে। সো এইটাই আমার কাছে স্পেশাল মনে হচ্ছে এই প্রজেক্টে। শাকিব আহমেদ, এই যে সাকিব ফাহাদ বলছেন যে পাওয়ার অফ দ্য আইডিয়া, এই জায়গাটা যদি বলতে চাই, আমরা দেখলাম যে বিজ্ঞাপনটা তো নিয়ে তো মানে সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক ইতিবাচক সাড়া আছে। এই যে সেন্টিমেন্টটাকে, পজিটিভ সেন্টিমেন্ট, এইটাকে মানে কেমন ফিল হচ্ছে, কেমন রবির? এখন পর্যন্ত আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। সাকিব যেটা বলছিল সেখানে বেসিক্যালি আমাদের প্রথম যে আইডিয়াটা যখন আসে, তখন ওই যে 2013 সালের আইডিয়াটা এসেছিল যে এরকম একটা করেছি, ওয়াই নট উই ডু সেম ইন 2024। 13 সালের গল্প হয়তো একটু ডিফারেন্ট ছিল, 24 সালের কনটেক্সটটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সো 11 বছরে কিন্তু কনটেক্সট অনেক চেঞ্জ হয়ে যায়। সো তখন যখন আসলো, তখন আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, এটা তো রাইট কনটেক্সটে আসলে মানুষের সাথে আসলে কথা বলা যায়। সো ডেফিনেটলি তখন আমরা একটা গো হেড দিলাম যে হ্যাঁ, এটা নিয়ে কথা বলি আমরা। কারণ আপনি যদি দেখেন তখন ওই সময়টা এত ডিফিকাল্ট টাইম ছিল, যেই জিনিসটা নিয়ে আসলে কথা বলা হচ্ছে তখন কিন্তু ওইটার একটা নেগেটিভ রিপালকেশন আসছিল। সো বলবো যে আমাদের এই ডিসিশনটা আসলে খুবই বোল্ড একটা ডিসিশন ছিল, যে এই সিচুয়েশনের পরে, আবার মোবাইল ইন্টারনেট বন্ধের পরে রবি কোম্পানি আবার যখন একটা এরকম মানুষকে ইন্সপিরেশনাল কোনো একটা ভিডিও দেখাচ্ছে, তখন কিন্তু আসলে একটা বোল্ড ডিসিশন হিসেবে কাজ করেছে যে মানুষজন আসলে নেগেটিভিটি নিয়ে কথা বলবে কিনা বা পজিটিভ কিছু বলবে কিনা, এত কিছু চিন্তাভাবনা আসলে ছিল না। সো আমাদের দায়িত্ব ছিল যে আসলে বাংলাদেশের মানুষকে ইন্সপায়ার করা, বাংলাদেশের মানুষকে মোটিভেটেড করা, সো দ্যাট এই সময়টা যদি আমরা মিস আউট করি, সো এই কনটেক্সটটা আসলে মানুষকে জানানো দরকার। অন্য কোনো ব্র্যান্ড কিন্তু আসলে এই সময় এই কোনো জিনিস নিয়ে আসলে কথা বলেনি, তারা কিন্তু একটু ব্যাকসিটেই ছিল। সো আমরা আসলে একটু ফ্রন্ট সিট নেওয়ার চেষ্টা করেছি, বাট দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কড। সো আমরা দেখেছি যে আমাদের ক্যাম্পেইনটা আসলে ব্যাপক সাড়া পেয়েছে। সো আপনি যদি আসলে দেখেন 200 মিলিয়ন প্লাস আমাদের ভিডিওটা প্লে হয়েছে, আমাদের প্রায় 33 মিলিয়নের মতন রিয়াকশন এসেছে, মানুষের যে লাভ রিয়াকশন বলেন অথবা লাইক রিয়াকশন বলেন, প্রচুর মানুষ আসলে এটাকে শেয়ার করেছে। টিকটকে আমাদের ফলোয়ার প্রায় 1 লাখ অর্গানিক ফলোয়ার বেড়ে গিয়েছে ফর দিস ক্যাম্পেইন। সো আসলে এই নাম্বারসগুলো আসলে বলে দেয় যে একটা ক্যাম্পেইন আসলে কতটুকু সাকসেসফুল হতে পারে। মানুষ এটাকে কানেক্ট করেছে দেখেই কিন্তু আসলে এই রিয়াকশন এসেছে, এই শেয়ারেবিলিটি এসেছে। আপনি যদি একটা কন্টেন্টকে যদি আপনি আসলে কানেক্ট না করেন, আপনি কিন্তু কখনো আপনার প্রোফাইল থেকে শেয়ার দিবেন না। একেবারে আসলটাই হচ্ছে কানেক্ট করা। সো আমরা এটা কানেক্ট করতে পেরেছি। সো হোপফুলি এখন বলা যেতে পারে যে দিস ইজ আ ভেরি গুড ক্যাম্পেইন এবং সাকসেসফুল ক্যাম্পেইন। নিঃসন্দেহে। সাকিব ফাহাদ, যে 200 মিলিয়ন প্লাস ভিউ, 30 মিলিয়ন প্লাস রিয়াকশন, একটু যদি এভাবে জানতে চাই, এই যে যখন বিজ্ঞাপনটা নির্মাণ করছেন, সেই সেটের কোনো ভালো লাগা, খুব আপনাকে হৃদয় স্পর্শ করেছে এরকম কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যদি শেয়ার করতে চান? মানে এই বিজ্ঞাপনটা বানানোর অভিজ্ঞতার জায়গায় আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এটা তো আমরা সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে এটা নিয়ে কাজ করছিলাম, মানে তখনও আমাদের মনে আসলে অগাস্টের ওই মুভমেন্ট এবং ওই স্পিরিটটা একদমই খুবই একদম ভেরি প্রেজেন্ট। সো আমার কাছে তখন মনে হচ্ছিল যে আইডিয়াটা এত অথেন্টিক, সো এটাকে কিভাবে আমরা ইনোসেন্টলি এবং ক্লিয়ারলি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো সেই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে ধরেন অন্য আরও অনেক বিজ্ঞাপন প্লে হবে, হাউ দিস উইল স্ট্যান্ড আউট। আমরা যদি এটাকে খুব রিয়েলিস্টিক রাখি, মানে অনেক ফিল্ম মেকিংয়ের টেকনিক দিয়ে এটাকে আমি অনেক বেশি সিনথেসাইজ ওরকম না করে ফেলি, আমি এটাকে ভেরি রিলেটেবল রাখার চেষ্টা করেছি। এবং আমি যখন আমার এই আইডিয়াটা সাকিব ভাইদের সাথেও শেয়ার করলাম, ওনারাও এগ্রি করলেন। এবং সেই জায়গা থেকে আপনি যদি আমাদের কাস্টিংও দেখেন, আমরা ওরকম মানুষকেই সিলেক্ট করার চেষ্টা করেছি যারা আসলে অন্যান্য বিজ্ঞাপনে অতটা কাজ করে নাই। আমি এই জায়গাটাই বলছিলাম, নর্মালি কিন্তু আমরা দেখি যে ওই বিজ্ঞাপনগুলো একটু মানুষ মানে গ্রহণ করে যেখানে স্টার খুব নোন ফেস থাকে, সেই জায়গা থেকেও কিন্তু এখানে খুব
মানে নোন ফেস, খুব সেলিব্রিটি যদি বলি সেরকম কেউ আমরা নেই। কিন্তু সেটা তারপরেও ইচ্ছা কিন্তু করেই মানুষ- অ্যাভয়েড করেছি যাতে মানুষ মনে করে যে আসলে আমার মতোই আরেকজন এই কাজটা করছে, দেন ওয়াই নট মি, মানে আমিও পারবো, তাহলে আমিও আসলে এই মানে আমি stepটা যেন নেই। আমাকে সেই বিজ্ঞাপনে খুঁজে পাই। একদম একদম সেই জায়গা থেকেই চেষ্টা করে, এবং এটা কিন্তু এখন আমরা আলাপ করছি 200 মিলিয়ন ভিউ হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট শুরুটা তো সেই challenging PPM এর ছিল। টেবিলে কিন্তু সাকিব ভাইরা যদি এটা এগ্রি না করতেন, চ্যালেঞ্জটা যদি মানে না এখন নিতেন। ম্যাক্সিমাম মানুষই বলে যে চলো আমরা কিছু ইনফ্লুয়েন্সারকে অনবোর্ড করি, আমরা একটু যার ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যেটা একটু বলছিলাম ভিউ আমি বেশি হবে, একবার, হ্যাঁ। বাট ওটা করলে হয়তো এরকম অর্গানিক্যালি জিনিসটা হইতো না। সো থ্যাংক ইউ সাকিব ভাই ওই টাইমে এই আইডিয়াটা জি, সাপোর্ট আর করার জন্য। ওই যে বলছিলাম যে ভালো লাগার মতো কোনো মুহূর্ত যদি মনে আসে স্মৃতিতে। ভালো লাগার মতো মুহূর্ত আমি নিজে ব্যক্তিগতভাবে আমার কাছে শুটিং এর সময় যেটা মনে হয়েছে, আমরা যেই ট্রাফিক জ্যামের সিনটা করেছিলাম, যে আইন ভেঙে এটা একজন, কি সম্ভবত কারণ বাজার স্পট, আমি যদি ভুল না হয়, আমাকে দেখে তো এরকমই মনে হলো। এটা আমরা তাই কি? একটা সেটের মধ্যে করেছি, বাট এটার মধ্যে আচ্ছা। পোস্টে আমরা কাজ করেছি যাতে একটু চেঞ্জ মনে আচ্ছা, হয়, কারণ আমাদের আসলে একটা ভেরি সিকিউরড জোন দরকার ছিল, যে আমরা আসলে কিন্তু বৃষ্টি একেবারে add কিন্তু করছি। রিয়েল মনে হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। এখন এই রিয়েল মনে করার পিছনে আমরা একটা জিনিস ভ্যালুয়েট করেছিলাম, যেটা স্ক্রিপ্টে ছিল নর্মাল জ্যামের দিন, তো তখন আমাদের মনে হলো যে এটা ওয়াই নট অ্যাড রেইন, বৃষ্টি অ্যাড করলে একটু ড্রামা অ্যাড হলে এবং মানুষের ভোগান্তি, ট্রাফিক জ্যামটা আরো বেশি লজিক্যাল হয়ে যায়। এবং ওইটা শুট করার সময় আমি নিজেও বারবার ফিল করছিলাম আসলেই এরকম নিয়ম ভেঙে অন্য একটা গাড়ি প্রত্যেকবার চলেই যায়, বাট আসলে নতুন বাংলাদেশে ওটা যাচ্ছে না। সো ওইটা আরেকটা ছোট্ট জি, জিনিস জি, অ্যাড অবশ্যই, করি, বলুন। যে ওইখানে আমরা আরেকটা কনসিয়াস ডিসিশন নিয়েছিলাম যে রিপ্রেজেন্টেশন অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল, মানে আমরা এখনো ওইভাবে হয়তো আমাদের যারা পার্বত্য চট্টগ্রাম এবং ওই দিকের জনগোষ্ঠী আছেন ওনাদেরকে আসলে আমরা প্রপারলি প্রেজেন্ট করি না আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনেও অথবা কন্টেন্টে বা কমার্শিয়ালে। তো সেই জায়গা থেকে আমরা কনসিয়াসলি ডিসিশন নিয়েছিলাম যে আমাদের যে পুলিশ অফিসারটা থাকবেন তাকে আমরা আসলে ইন্ডিজিনিয়াস একজনকেই দেখাবো। সো আদিবাসী একজনকে নিয়েছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে সেটাও মানুষ দ্যাট ওয়ার্কড অলসো। সবগুলো জায়গায় আসলে একত্রে ক্লিক করেছে। হ্যাঁ জি, সাকিব আহমেদ, এই যে অন্য বিষয় আরো পরে যাব, কিন্তু একটু যদি বলি, আমরা তো সবসময় বলছি যে 5 আগস্টের পর তরুণদের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ, সেই জায়গায় এই যে তরুণদের রিয়াকশনটা কেমন পাচ্ছেন যদি স্পেসিফিক্যালি বলতেন এই ক্যাম্পেইনটাতে? তরুণদের রিয়াকশন ডেফিনেটলি ভালো। আপনি যদি আমাদের ফেসবুক, টিকটক দুইটা প্ল্যাটফর্মই দেখেন, দুইটা প্ল্যাটফর্ম কিন্তু আসলে তরুণদেরই প্ল্যাটফর্ম। এটা মোস্টলি আসলে 15 থেকে 24 বছরের ছেলেপেলেরাই আসলে মোস্টলি এটাকে ড্রাইভ করে, তারপরে একটা জেনারেশন আছে। সো ওইখান থেকে কিন্তু আমরা যথেষ্ট ভালো রেসপন্স আসলে পেয়েছি এবং অনেকে আমাদেরকে আসলে কলও করেছে যে দিস ইজ ভেরি ইন্সপিরেশনাল, এটা আমাদের সামনের দিকে আসলে হেল্প করার আসলে ট্রাই করবে, যে আসলে কিভাবে আসলে আমরা বিভিন্ন সিচুয়েশনগুলোকে ওভারকাম করতে পারি। এবং মোবাইল ইন্টারনেট যে আসলে এখানটাতে একটা বিশেষ রোল প্লে করছে, সেই রোলটা আসলে খুব স্ট্রংলি আসার কারণে সো মানুষজন এখন দেখবেন যে এটা করার পরে অনেকেই কিন্তু আপনার এরকম ভিডিও করে ছেড়ে দিচ্ছে। কোনো একটা নর্মালি আপনি দেখবেন, হ্যাঁ নর্মালি আপনি দেখবেন যে রাস্তায় কোনো একটা খারাপ কাজ হচ্ছে বা কোনো একটা ডেফিনেটলি যেটা আসলে রং হচ্ছে সেটা কিন্তু ভিডিও করে আপলোড করে দিচ্ছে মানুষজন। এটা হয়তোবা এইটার থেকেও মানুষজন ইন্সপায়ার হতে পারে, এই টিভিসিটা দেখেও ইন্সপায়ার হতে। সো আমরা এটাই চাই যে আসলে যে কোনো রং, যে কোনো কিছুর বিরুদ্ধে আসলে আপনাকে দাঁড়াতেই হবে, রুখে দাঁড়াতে হবে এবং একসাথে নিয়ে কাজ করতে হবে, সো দ্যাট এটা মানুষের সামনে আসলে আনতে হবে যে এটা আসলে রং হচ্ছে, এটা আসলে সঠিক করা দরকার। সো মোবাইল দিয়েই আপনি আসলে এটাকে করে ফেলা সম্ভব। সো যেটার উদ্দেশ্যে আসলে আমরা এটা বানিয়েছিলাম, সো এখন হয়তো বা ওই উদ্দেশ্যটা মোটামুটি সফলতার দিকে যাচ্ছে। এটা যদি আরও হয় তাহলে বলবো যে আরও সফলতা আমরা অর্জন করতে পারবো। জি, সাকিব আহমেদ, আপনি তো যে বলছিলাম যে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রবি নিয়ে কাজ করছেন। এই যে 5 আগস্টের আগেও কিন্তু আমাদের ওভারঅল একটি কথা বলা হতো যে এই প্রজন্ম দিয়ে কিছু হবে না, শুধু মোবাইলে ডুবে থাকে, খালি ফেসবুকে, কিন্তু এখন কিন্তু দেখা গেল এই প্রজন্মই একটা বিপ্লব করে দিল। এই জায়গাটিতে কেমন লাগছে যে টেলকো কোম্পানি? আমার টেলকো কোম্পানি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি বলি, আমার কাছে মনে হয়েছে যে ওরা যেটা করেছে এটা ডেফিনেটলি এটা অসাধারণ। এটা আমার ভাই এই সাহস নাই, সত্যি কথা আমার এই সাহস নাই যে আমি ওইখানে গিয়ে বন্দুকের গুলির সামনে আমি আসলে দাঁড়িয়ে যাব, বুক পেতে দাঁড়ায় যাব। আমি জানি না ওরা আসলে, আমার মনে হয়েছিল যে এরা তো সাধারণত মোবাইলই দেখে, এরা তো গেমিং জেনারেশন, হ্যাঁ, বাট ওরা যে গেমিংটাকে যে আসলে রিয়েল লাইফে আসলে ট্রান্সফার করবে সেটা আমার মাথায় ছিল না। আমি পার্সোনালি বিলিভ করি যে ওই সিচুয়েশনে আমি কোনোদিন হয়তো বা যেতাম না। আমি অনেক পরে গিয়েছি, আমি আসলে গিয়েছি মাঠে, কিন্তু অনেক পরে গিয়েছি, যে যখন আসলে মোটামুটি
সব মানুষজন যাচ্ছে তখন আমি গিয়েছি। আমি কিন্তু প্রথম দিকে আমি কিন্তু ওইটাতে যাইনি। আমার কাছে মনে হচ্ছে শুরু সাহসটা কিন্তু তারা দিয়েছে। এই প্রজন্ম আসলে যে কোনো কিছু করতে পারে, তারুণ্য আসলে যে কোনো কিছু আসলে করে ফেলতে পারে। ওরা যেটা দেখিয়েছে এটা তো একটা গভর্নমেন্টকে আপনার চেঞ্জ করে ফেলেছে, সো এটা তো একটা বিগেস্ট থিং। তো সামনে আর কি কি করতে পারে সেটা তো আসলে আমি জানি না, আরো অনেক কিছু করা সম্ভব তারা যদি আসলে। এই আলোচনায় ফিরছে একটি ছোট্ট বিরতির পর। দর্শক, যে কথা বলতে চাই একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছে বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সাকিব ফাহাদ, যে কথাটা সাকিব আহমেদ বলছিলেন, এই যে তারুণ্যের শক্তি, আবার আপনার কাছে ঠিক এই প্রশ্নটাই রাখতে চাই। এটা একজন নির্মাতা হিসেবে কি মনে হলো, এই যে যেই তরুণ, যেই প্রজন্ম, আমরা সবসময় বলতাম যে শুধু মাথা নিচু করে থাকে, অর্থাৎ এই যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সেই প্রজন্মটা পুরো দেশটাকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখালো। সো এইটা থেকে আমিও ব্যক্তিগতভাবে যে আমি নিজেও অনেক ইন্সপায়ার্ড। সো ধরেন আসলে কিন্তু জুলাই মাস পর্যন্ত আমার নিজেরও মনে হতো যে যেরকম অবস্থা চলতেছে এটা আসলে আর কোনোদিনই চেঞ্জ হবে না। সো আমাদের দেশে এই যে করাপশান বা যা যা ম্যাল সিস্টেম চলছে সেগুলোই চলতে থাকবে, উইল অল বি ভিকটিম অফ দ্যাট। সো ওইখান থেকে যখন ওরাই চেঞ্জটা নিয়ে আসছে, এখন তো ধরেন আমিও অ্যাজ এ ফিল্ম মেকারও ইন্সপায়ার্ড যে মেবি আমিও আমার জায়গা থেকে আসলে অনেস্টলি চেষ্টা করলে দেয়ার উইল বি আ চেঞ্জ। সো যেটা আমি শুরুতেও বলছিলাম যে আমরা সবাই এখন ইন্সপায়ার্ড যে এখন হয়তো একটা সুযোগ আসছে যেটা নর্মালি সবার লাইফ টাইমে একবারই আসে। সো আমাদের টাইমে এখন আসছে যে 24 থেকে যে হাউ উই রিয়্যাক্ট অ্যান্ড হাউ উই অ্যাক্ট অন দিস ডিসিশন। সো হোপফুলি আমরা আশা করছি যে সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করছে। এবং আপনি যদি চিন্তা করেন এখন হয়তো রিভার্স ব্রেন ড্রেনও হচ্ছে, যে বিদেশ থেকে মানুষ আসলে দেশে চলে আসে দেশের জন্য কাজ করার জন্য। অথচ একটা সময় ছিল দেশ থেকে বিদেশে চলে যাওয়ার একটা হিড়িক, মানে এখনো যাচ্ছে হয়তো, বাট এখন রিভার্সটাও শুরু হয়েছে। তার মানে আমরা সবাই আসলে পসিবিলিটি দেখতে পাচ্ছি যে সবাই মিলে মানে জানি বাংলাদেশ পারবে, তুমি ওই যে কিছু করা সম্ভব। হ্যাঁ অবশ্যই। জি সাকিব আহমেদ, এই যে অনেক ভালো ভালো কথা বলছে, কিন্তু এই যে টেলিকোম্পানি নিয়ে যখন বলা হয় কিছু নেতিবাচক বিষয় তো আছে। এই যে আমরা বৈষম্যহীন সমাজের কথা বলছি, দেশের কথা বলছি, সেখানে ডিজিটাল বৈষম্য নিয়ে যদি আপনাকে প্রশ্ন করি, প্রশ্নটা সোজা সাপটা এভাবে করি। এখনও বলা হয় যে দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ইন্টারনেট বলি, মোবাইল কস্টিং বলি বেশি। এই জায়গা থেকে কি গ্রাহকের জন্য কোনো ভালো খবর যদি দিতে পারেন? না, ভালো খবর তো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করি অলওয়েজ, বাট এটা ডিপেন্ড করে কিন্তু আসলে বাংলাদেশ গভর্নমেন্টের উপরে, বিটিআরসির উপরেও। হ্যাঁ, যে আপনি আসলে প্রাইসটাকে কতটুকু রাখতে চান, আপনি এটার উপরে ভ্যাট ট্যাক্স আসলে কতটুকু আসলে বসাতে চান, সেটা কিন্তু আসলে গভর্নমেন্টের উপরে অনেকাংশে নির্ভরশীল। ওই জায়গাটাতে যদি আসলে কাজ করা যায়, আমার কাছে মনে হয় যে গ্রাহকরা আরও বেটার প্রোডাক্ট হয়তো বা পেতে পারে। সো এটা একটা। তারপরেও কিন্তু আমরা যেটা চেষ্টা করছি যে রিসেন্টলি আপনি দেখবেন যে আমরা অপারেটররা একটা প্রোডাক্ট নামিয়েছে যেটা হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট। আমরা আসলে বলছি যেখানে আসলে ইন্টারনেটের কোনো গতিসীমা থাকবে না, যেখানে আসলে কোনো ভলিউমের কোনো বার থাকবে না, যে আপনি আসলে 200 টাকা দিয়ে 20 জিবির একটা প্রোডাক্ট যেটা কিনছেন, সেটা আপনি 200 টাকা দিয়ে আপনি 20 জিবি না, আপনি এটাকে 40-50 জিবিও আসলে ইউজ করতে পারেন, যেখানে আসলে ইন্টারনেটের কোনো স্পিডের লিমিট আসলে আমরা রাখিনি। স্পেশালি রবিতে আমরা কিন্তু এটা স্পিড ক্যাপটা উঠিয়ে দিয়েছি, সো দ্যাট মানুষজন যাতে প্রপারলি ওই টাকাকে ইউটিলাইজ করে যত ভলিউম আসলে সে চায় সেটা যেন ইউটিলাইজ করতে পারে। সো এরকম কিছু প্রোডাক্ট কিন্তু আমরা আসলে নামাচ্ছি। সো যেটা আমি বললাম যে আসলে গভর্নমেন্টের উপরে অনেকখানি নির্ভরশীল, যে আসলে ভ্যাট ট্যাক্সটা আমরা আসলে কতটুকু আমাদের নিয়ন্ত্রণে আসলে রাখতে পারি, তাহলেই আসলে গ্রাহকরা আসলে বেটার প্রোডাক্ট দেওয়া সম্ভব ওনাদেরকে। জি সাকিব ফাহাদ, এই জায়গাটিতে আপনারও তো নিশ্চয়ই একজন গ্রাহক হিসেবে প্রত্যাশা আছে, সেই জায়গাটাতে যদি বলতেন যে ডিজিটাল বৈষম্য আরও একটু চিপ রেটে মোবাইল। না, গ্রাহক হিসেবে আমার প্রত্যাশা যেটা হচ্ছে যে বেটার সার্ভিস অফ ইন্টারনেট। একদম সত্যি কথা হচ্ছে যে আমরা 4টা অপারেটর আছে দেশে, যে ইন্টারনেট ইউজ করি অনেক জায়গায় আমরা 4G এনাবল করার পরেও আসলে 3G হয়ে যায়, সো আমি ইন্টারনেটটা পাই না। সো আমরা যেহেতু আসলে এখন অনেক বেশি ডেটার উপর নির্ভরশীল, এখন কেউ ডিরেক্ট কল করে না, হোয়াটসঅ্যাপে করে ম্যাক্সিমাম। সো আমার আশা থাকবে যে যদি প্রত্যেকটা টেলিকম অপারেটরই ইন্টারনেট ইউসেজটা আসলে গ্রাহকদের নিশ্চিত করতে পারে, যেখানে প্রপার স্পিড থাকবে এবং প্রপার সার্ভিস থাকবে। মোবাইলের যে মানে আমাদের কল কস্টিং যেটা, সেটাও তো একটু বেশি না সেই জায়গাটিতে? হ্যাঁ সেটা তো বেশি, কিন্তু এখন আমি তো নর্মালি এখন হোয়াটসঅ্যাপেই চলে গেছি, কারণ পৃথিবী এখন ডিজিটালের দিকে যাচ্ছে। সো সেই জায়গা থেকে অবশ্যই, যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেই, যেটা আমরা একটু আগে কথা বলছিলাম, যে ওখানে বোধহয় জিও নামে একটা টেলিকম অপারেটর আছে যারা ডিরেক্ট
কল একেবারেই ফ্রি করে দিয়েছে, সো দ্যাট ইউ বাই দ্য ডেটা অ্যান্ড ইউ ইউজ দ্য সার্ভিস। আমি আশা করছি যদি বাংলাদেশে সেম অপারেটরে কল করলে আর কোনো টাকাই না, সেম অপারেটর না, বোধহয় যে কোনো অপারেটরে। সো এখন এটা যদি বাংলাদেশে কেউ নিয়ে আসে তাহলে সেই আসল দেশপ্রেমিক অপারেটর হবে, টেলিকম অপারেটর। জি, এই যে শাকিব আহমেদ আসল দেশপ্রেমিক হতে হবে। অবশ্যই আমরা আসল দেশপ্রেমিক তো আগেও ছিলাম, এখনও আছি, সো এটাতে আমরা থাকবো। সো আমরা চাইবো যে ডেফিনেটলি গ্রাহক সেবাটা তো অবশ্যই দিতেই হবে, এটা তো আমাদের কোর জব আসলে। সো আপনি যদি ইন্টারনেট এক্সপিরিয়েন্সের কথা বলেন, আগের থেকে কিন্তু এখন স্মার্টফোনের পেনিট্রেশনও আসলে বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। সাথে সাথে আপনি দেখবেন যে 64 জেলাতেই কিন্তু আপনি নেটওয়ার্ক আসলে পাচ্ছেন, এবং আগের থেকে অনেক বেশি উন্নত সার্ভিস কিন্তু আসলে এসেছে। হ্যাঁ, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আসলে জিনিসটাকে সামনের দিকে এগোতে হবে, বিকজ একসাথেই আপনি হয়তো বা একটা জায়গায় সব নেটওয়ার্ক টাওয়ার দিয়ে দিতে হবে না, বিকজ এটাও একটা হিউজ ইনভেস্টমেন্টের সব হয়ে যাবে একবারে হবে না, কারণ এটা হিউজ ইনভেস্টমেন্ট আসলে, একটা টাওয়ার বসানো একটা বিশাল ইনভেস্টমেন্ট আসলে, ঠিক আছে। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, আমরা চেষ্টা করছি যে আগে কিন্তু রবি চিটাগংয়ের উপরে বেস করেই ছিল আসলে, চিটাগংয়ের নেটওয়ার্ক বলা হতো রবিকে, হ্যাঁ, যখন একটেল ছিল এখানের ওই সময়। আস্তে আস্তে দেখেন আপনি, এটা কিন্তু এখন একটা ন্যাশনাল ব্র্যান্ডের দিকে চলে গেছে। আমাদের এখন 64 জেলাতেই কিন্তু আমাদের নেটওয়ার্ক আছে, সো দ্যাট গ্রাহক সেবাটা যাতে আমরা একটু সিমলেস করতে পারি, সেই জিনিসটাই আমাদের সবসময় লক্ষ্য থাকে, এবং আমরা সেই লক্ষ্যের দিকেই আসলে এগিয়ে যাচ্ছি। জি, আমাদেরও আপনাদের জন্য মানে শুভকামনা, প্রত্যাশা, ভালো প্রত্যাশা থাকবে। যে সাকিব ফাদি যে একটি কাজ করলেন, সেটা অনেক মানুষ শেয়ার করছে, দেখছে, ভিউ হচ্ছে, মানে নিঃসন্দেহে ভালো লাগছে। মানে এই ভালো লাগাটার মধ্যে আসলে কেমন অনুভূতিটা কেমন, এই যে প্রচুর মানুষ শেয়ার করছে? অনুভূতিটা আপনি যেটা বললেন, যে যেটা আমরা বিশ্বাস করে করেছি সেটা যখন মানুষও কানেক্ট করছে, আমরা করার সময় আমাদের যেরকম মনে হয়েছিল সেরকম ডিজায়ার্ড রিয়াকশনই দিচ্ছে, সেই জায়গায় একটা জিনিস ভালোই লাগছে, বা একদম সাধারণভাবে তো ভালোই লাগছে, কারণ মানুষ হিসেবে আমরা ভ্যালিডেশনই চাই। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে আসলে নিজের কাজে নিজে স্যাটিসফাইড ছিলাম কিনা সেটাকে বেশি প্রাধান্য দিই। যে ধরেন রেজাল্টটা তো আসলে আমার হাতে নাই, আমাদের হাতে আছে প্রসেসটা। তো আমরা কি প্রসেসটা ফলো করেছিলাম কিনা, আমরা কি নিজেদের 100% অ্যাটেম্প্ট করেছিলাম কিনা, সেই প্রশ্নটা যদি রাখি, নিজের কাজে নিজে স্যাটিসফাইড কিনা? এই প্রজেক্টটার ক্ষেত্রে অবশ্যই স্যাটিসফাইড। এখানে আমরা সবাই মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি। জি, এই বিজ্ঞাপন মানে নির্মাণে কেমন সময় লেগেছে? এটা হচ্ছে আমরা প্রি প্রোডাকশন করেছিলাম 7 দিনের মতো, তারপরে সেট বানানো হয়েছে এবং সবকিছু আরো 3-4 দিন, এবং শুটিং করা হয়েছে 2 দিন, এবং তারপর পোস্ট প্রোডাকশনে আরো 7 থেকে 10 দিনের মতো টাইম লেগেছে। সব মিলে তো অনির এসেছে 12ই অক্টোবর। হ্যাঁ, সো অলমোস্ট একটা 20-21-25 দিনের জার্নির মতো ছিল। কেমন ছিল জার্নিটা? ভালো ছিল, এবং যেটা বলছিলাম যে তখন আমরা সবাই এই দেশপ্রেমটাকেই মনের ভিতর নিয়ে কাজটা করছিলাম। সো সেটা শুধু যে আমি একা তা না, সেটা এজেন্সির জায়গা থেকে, ক্লায়েন্টের জায়গা থেকে, বা কলাকুশলীরা যারা কাজ করেছেন সবাই আসলে একদম মন থেকেই কাজটা করেছেন। আমার মনে হয় সেই ইমোশনটাই আসলে ট্রান্সলেট হয়েছে স্ক্রিনে, যেটা আবার মানুষ কানেক্ট করছে। কারণ এটা খুবই একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি নিজে থেকে দেখেছি যে আপনার যখন মন থেকে যে জিনিসটা আপনি করবেন সেটা না মানুষ কানেক্ট করে। আবার অনেক কিছু আমি খুব পারফেক্ট করি, কিন্তু আমি যদি মন থেকে না করি ওটা না কানেক্ট করে না। সো এটা একটা সায়েন্সের বাইরের, এটার কোনো আসলে এক্সপ্লেনেশন নাই, এটাই হয়তো হিউম্যান কানেকশন। জি, সাকিব আহমেদ, এই যে ঠিক মানুষ কানেক্ট করলো, কি মানে কি কারণে মনে হচ্ছে আসলে ঠিক কানেকশনটা হলো, এবার মানুষের সাথে কানেক্ট হলো মানুষ? আমার কাছে যেটা মনে হয় যে মানে প্রথম থেকে আমরা আসলে খুব অনেস্টি দিয়ে এই প্রজেক্টটাকে আসলে চিন্তা করেছি, একদম ভেরি বিগিনিং। এটার মধ্যে আসলে কোনো ধরনের খাত ছিল না। আমি যখন ফাহাদকে যখন আসলে পিক করা হয় যে অ্যাজ এ ডিরেক্টর, আমি প্রথমে এজেন্সিকে জিজ্ঞেস করেছিলাম ওয়াজ ই ইন দ্য ফিল্ড। মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে ওই ছাত্র আন্দোলনের সময়ে কিছু না কিছু জায়গায় আসলে কোনো স্টেপ রেখেছে, সে আসলে ব্যাপারটা আরো ভালো নিজের মাঠে থেকেছে কিনা, ওই ইন্সপিরেশনটা কিন্তু লাগবে। হ্যাঁ, তা না হলে কিন্তু আসলে এমনিতে আপনি তৈরি করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, ওই জিনিসটা যদি ভিতরে না থাকে। এবং তখন ফাহাদ বলে জানা আমি ছিলাম ওখানটাতে, সো দ্যাট অলসো গিভ মি দ্যাট কি বলবো কনফিডেন্স দিল আমাকে যে না, এটা যদি ওকে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভালো কাজ হতে পারে। এবং অনেস্টলি ফাহাদ আসলে জিনিসটাকে খুব সুন্দরভাবে আসলে তুলে ধরেছে, একদম নিখাত। আসলে এটার মধ্যে আসলে কোনো ধরনের ডিসঅনেস্টি ছিল না। আপনি যত কলা কৌশলী ছিল, যতজন ছিল, ডিরেক্টর থেকে শুরু করে যারা আসলে এটাতে কাজ করেছে, তারা একদম সবকিছু আসলে অনেস্টলি আসলে এটাকে দিয়েছে। এবং
আসলে আউটপুটটাও ওরকম এসেছে যে, এবং মানুষজন আসলে কানেক্ট কেন করতে পেরেছে, বিকজ আমি যেটা বললাম যে ওই কনটেক্সটের পরপরই কেউ আসলে এটা নিয়ে কোনো কথা বলেনি। আসলে কথা বলার সাহস আসলে ছিল কিনা সেটা জানি না, সেটা কিন্তু রবি আসলে করে দিয়েছে। হয়তোবা এই কনটেক্সটের কারণেই এই টিভিসিটাকে আসলে মানুষজন ওইভাবে করে কানেক্ট করতে পেরেছে, রিয়েল লাইফের সাথে আসলে কানেক্ট করতে পেরেছে। যে সিচুয়েশনগুলো দেখানো হচ্ছে এটা কিন্তু আসলে আমাদের রিয়েল লাইফেরই গল্প। আপনি বাজারে যান, বাজারে গিয়ে দেখবেন যে দাম বেশি চাচ্ছে, কিন্তু কেউ কোনো মোবাইল নিয়ে তাক করে দেখায়নি, মোবাইলটাকে কেউ কখনো ওয়েপেন হিসেবে ইউজ করেনি। বাট এই টিভিসিতে দেখানো হয়েছে যে মোবাইল কিন্তু একটা ওয়েপেন হতে পারে। এই ওয়েপেনটা কিন্তু ওই বুলেট চেয়েও অনেক প্রখর হতে পারে, অনেক শক্তিশালী হতে পারে। সো সেই জিনিসটাই আসলে আমরা এখানটাতে দেখানোর চেষ্টা করেছি, এবং মানুষ ওইটার সাথে কানেক্টও করেছে। গানটাও খুব সুন্দরভাবে আসলে কানেক্ট করেছে, এবং লাস্টে যেই কথাটা বলা হয়েছে যে কে থামায় তোমায় দেশপ্রেমিক, দ্যাট ইজ আ ভেরি স্ট্রং মেসেজ টু দ্য অডিয়েন্স বা আমাদের মানুষের মধ্যে, যে এই দেশ, তুমি যদি আসলে দেশপ্রেমিক হও তোমাকে আসলে কেউ থামাতে পারবে না, ইউ উইল মুভ ফরওয়ার্ড। এবং সেই হিসেবেই আমরা বলছি যে তুমি পারবে, তুমি ওর গল্পটা তখন এখানেই চলে আসে যে কে থামায় তোমায় দেশপ্রেমিক, জানি বাংলাদেশ, পারবে তুমিও। জি সাকিব ফাহাদ, এই যে মোবাইল একটা উইপেন হিসেবে কাজ করতে পারে, করছে, এবং এই যে অনেস্টিটাই আসলে এই পুরো, যদি এভাবে বলি, প্রজেক্টটাকে ক্লিক করার একটা মানে কারিশমা কিনা? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। আর আরেকটা জিনিসও মনে হয় যে যেটা বললেন যে কনটেক্সটে, মানে আসলে টাইম রেলেভেন্ট হতে হবে। এই গল্পটাই আসলে ওই অক্টোবর মাসে আসাতেই মানুষ বেশি কানেক্ট করেছে। এটাই আমি শিওর সেম জিনিস না আসলে ডিসেম্বরে আসলে জিনিসটা এতটা কানেক্ট করতো না বা ইম্প্যাক্টফুল হতো না। সো সময়ের সাথে একটা জিনিস যদি করা যায় তাহলে সেটার সাথে মানুষ বেশি কানেক্ট করে, এটাই তো। অর্থাৎ সময়ের কাজটা সময়ে ধরতে পারা, ক্লিক করার, মানে পাবলিক ইমোশনটাকে আপনি যদি ধরতে পারেন সময় অ্যাকচুয়ালি কমিউনিকেশনের জায়গায়, সেটাই আমি শিওর ডিসেম্বর মাসে রবি আসলে যে কাজটা নিয়ে আসবে, ওই সময় দেশের সিচুয়েশন, মানুষের মেন্টালিটি সব মিলিয়ে ওই সময় যেটা রেলেভেন্ট হবে জানুয়ারি মাসে, সেটাই আসলে তখন করতে হবে। আমরা কমিউনিকেশনের ভাষায় আসলে যেটা বলি, আমাদের এখন গোল্ডফিশ মেমোরি হয়ে গেছে আসলে, বুঝছেন? গোল্ডফিশ মেমোরি মানে হচ্ছে কি 3 সেকেন্ডের বেশি আসলে সময় থাকে না আমাদের। আপনার যে কোনো ভিডিও আপনি নামান, আপনার এটা ম্যাক্সিমাম 7 সেকেন্ড ভিউ হবে, ঠিক আছে? এর উপরে আসলে মানুষজন যায় না, এবং কনটেক্সটের সময় যদি আপনি কোনো কিছু না নামান সেটা আসলে কাজ করবে না। আপনি যে কোনো ভাইরাল কন্টেন্টই দেখবেন 1 থেকে 2 দিন আসলে ওইটার লংজিভিটি থাকে যদি ভাইরাল কন্টেন্ট হয়। সো আমরা যখন এই কনটেক্সটটা এই উপর বেস করে যখন টিভিসিটা নামালাম, আপনাকে আরেকটা ইনফরমেশন, এই টিভিসিটা 60 সেকেন্ডের টিভিসি, ইটস টোটাল। আমি যেটা বললাম যে 7 সেকেন্ড আসলে মানুষজন দেখে, বাট প্রায় 2 মিলিয়ন প্লাস পিপল এটা কিন্তু আসলে পুরো টিভিসিটা দেখেছে। মানে প্রায় 20 লাখের উপরে মানুষ আসলে কমপ্লিট টিভিসিটা দেখেছে। সো এইটা আসলে প্রমাণ করে যে আপনি যদি রাইট কনটেক্সটে, রাইট ভিজুয়াল দিয়ে, রাইট মেসেজ আসলে মানুষজনকে দেন, সেই জিনিসটা আসলে ভাইরাল হওয়ার চান্সেস অনেক বেশি হাই থাকে। ওই সময়টা যদি পার হয়ে, যেটা ফাহাদ বলছিল যে এটা যদি আজকে আমি ডিসেম্বরে নামাতাম, তাহলে হয়তোবা এই কনটেক্সটটা কাজ করতো না। জি সাকিব ফাহাদ, যে আপনিও কি তাই ভাবেন কিনা? ওই যে বড় একটি জায়গা, কিন্তু এটি কিন্তু ঠিক, যে কোনো ভিডিও আমরা শুরুতে কিছুক্ষণ দেখে সেখানে পুরো ভিডিওটা এত বেশি সংখ্যক মানুষের দেখার মূল মানে কারণটা কি? মূল কারণ ওটা আমি দেখেছি যে মানুষের এখন একটা না এক্সট্রিম দুইটা বিহেভিয়ার হচ্ছে, যেটা সাকিব ভাই বলে যে হয় মানুষ 3 সেকেন্ডের মধ্যে ভিডিও বন্ধ করে দিবে, কিন্তু ও যদি কানেক্ট করে তাহলেও আসলে শেষ পর্যন্ত 2.5 মিনিটের ভিডিও দেখবে। তো দেয়ার ইজ নো ইন বিটুইন থিং। সো এখন কমিউনিকেশনের চ্যালেঞ্জটা আরও বেশি, যে আপনার একদম ওর সাথে যদি প্রপারলি আপনি কানেক্ট না করতে পারেন, দেয়ার ইজ নো পয়েন্ট ইন মেকিং দ্য হোল ভিডিও। তো সেই জায়গায় আমাদের চ্যালেঞ্জটা বেড়েছে, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। সো এখনও তো মানুষ আসলে 2.5 ঘন্টা সিনেমাও দেখছে। সো আমাদের এটাই করতে হবে, এবং আসলে মানুষ তো গল্প শুনতেই চায়। সো প্রপার গল্পটা, এবং যেটা আমার প্রথম কথা আবার যদি ফেরত আসি, দ্য পাওয়ার অফ আইডিয়াটা স্ট্রং হলে আসলে এখনো মানুষ দেখবেই। সাকিব আহমেদ, একবারে অনুষ্ঠানের শেষের দিকে আছে, আগামীর দিনের পরিকল্পনা বা ঠিক কিভাবে এই যে নতুন নতুন ক্যাম্পেইন নিয়ে আপনি আসছেন, দেশপ্রেমের শক্তিতে পারবে বাংলাদেশ, এইখানে এই জার্নিটাতে, এই পথ চলাটায় আসলে কিভাবে পাশে থাকবে রবি? এই পথ চলা আসলে রবি সবসময় ছিল, কেন জানি আমাদের কাছে যেটা মনে হয় যে রবি যে লোগোটা আসলে ইউজ করে, আমরা দেখেছি মানুষজন বাংলা লোগো ইউজ করি আমরা, এটার সাথে না বাংলাদেশের একটা কানেকশন চলে আসে অটোমেটিক্যালি। যে অন্য কোনো কোম্পানি কিন্তু আপনারা দেখবেন যে বাংলা লোগো ইউজ করে না, আমরাই সবসময় বাংলা লোগোটা ইউজ করি, এবং নামটাও বাংলা। সো এটার সাথে বাংলাদেশের কানেকশন আসলে খুবই স্ট্রংলি আসলে আসে। সো আপনি যদি দেখেন, আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের স্পন্সরও রবি।
সো ওই ন্যাশনালিজমের জায়গা থেকে কিন্তু আমরা সবসময় আছি এবং সামনের দিকেও আসলে আমরা থাকবো। সামনে আমাদের 16ই ডিসেম্বরে আমরা কিছু করার চেষ্টা করব, কারণ আমার কাছে যেটা মনে হয় অ্যাজ এ ব্র্যান্ড হেড আমি বলি, যেটা হচ্ছে যে তরুণদেরকে আসলে ইন্সপায়ার করার জন্য যেই কাজগুলো আমরা করে যাচ্ছি, 1971কে কিন্তু কেউ আমরা ইগনোর করতে পারবো না। সেই 1971টাও কিন্তু আমাদের আসলে মাথায় রাখতে হবে, যেই 1971 আসলে এই তরুণদেরকে আসলে আপনাকে ইন্সপায়ার করবে যে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। সো 16ই ডিসেম্বরে দেশপ্রেমিকের আসলে সেকেন্ড হয়তোবা একটা কনটেক্সট আমরা একটা নিয়ে আসতে পারবো, হয়তোবা এত বড় করে আসবে না, বাট কনটেক্সচুয়ালি আমরা হয়তোবা মানুষজনকে ওটা দেখাতে পারবো যে 1971ও আসলে এই তরুণদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সো দ্যাট এই আমাদের কোরটা আসলে ভুলে গেলে হবে না, রুটটা ভুলে গেলে হবে না। সো ওই বাংলাদেশকেই ওই সময় কিন্তু আসলে আসল বাংলাদেশই আমরা পেয়েছিলাম। এই যে আপনি বলছিলেন যে শেকড়টাকে যেন আমরা ভুলে না যাই, এই জন্য আসলে রবি কোনো ভূমিকা রাখবে কিনা? অবশ্যই অবশ্যই, এই জন্যই আমরা আসলে 71-এর গল্পটা আমরা আসলে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করব, সো দ্যাট মানুষজন যাতে এটাকে ইন্সপায়ার হতে পারে এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ধরনের অ্যাক্টিভিটি করার ক্ষেত্রেও যেন ওই জিনিসটা আমাদের মাথায় থাকে। কারণ এই নতুন জেনারেশনকে যদি আপনি এডুকেট না করেন, 71-এর গল্প না বলেন, অথবা এর পরবর্তী আগেরবর্তী গল্পগুলো যদি ওরা না জানে, তাহলে কিন্তু আসলে লাভ হবে না, এত কিছু করে আসলে কোনো কিছুই হবে না। সো ওই রুটটাকে আমাদেরকে ধরে রাখতেই হবে। সো 16 ডিসেম্বর আসছে, সেটার জন্য আমাদের একটা ক্যাম্পেইন থাকবে এবং সামনেও আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, সেটা আমরা ডেফিনেটলি দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশপ্রেমিক রবি যখন বলছেন তখন ওই পার্সপেক্টিভেই কাজ করার জন্যই আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে আমরা রবির নতুন নতুন চমকের অপেক্ষায় থাকলাম। সাকিব ফাহাদ, আপনাকে শুনে অনুষ্ঠান শেষ করবে, যে বলছিলেন যে শেকড়টাকে মনে রাখে, যে রবির এই যে মানুষটা এখন কত কিছু নিয়ে ব্যবসা কত জায়গায় খোঁজে, কিন্তু এইগুলোতে না গিয়ে রবির এই যে শেকড় খোঁজার যে চেষ্টাটা, এই চেষ্টাটাকে আপনি কিভাবে দেখেন? শুনে অনুষ্ঠান শেষ করব। এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আসলে আমাদের নিজের দেশটাকে তো নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো ধরেন আমিও আমার জায়গা থেকে যেটা ভাবছি যে আমি সামনে অনেকদিন বিজ্ঞাপন নির্মাণ করেছি, আমি সামনে একটা সিনেমা বানাবো। তো সিনেমা বানালেও আমারও প্ল্যান আছে এরকম যে মেড ইন বাংলাদেশ, মেড ফর বাংলাদেশ। সো তার মানে আমরা হয়তো কিছু কারিগরি সুবিধার জন্য এখনও পার্শ্ববর্তী দেশের উপর অনেকটা নির্ভরশীল, বাট আমার চেষ্টা থাকবে আমরা যদি নিজেদের ইন্ডাস্ট্রিতেই বানাতে পারি সিনেমাটা সব কিছু, তাহলে কিন্তু আমরা জাতিগতভাবেও একটা পা এগিয়ে যেতে পারবো। সো এটা দেখে হয়তো অন্য কেউ সাহস পাবে যে সো দ্যাট আসলে এটাও একটা হিউজ রেভিনিউ আর্নিং সেক্টর হতে পারে আমাদের দেশের জন্য। সো আমি যেটা বলতে চাচ্ছি যে রবির মতো করে আমরা যদি সবাই যে যার সেক্টর থেকে নিজের দেশের জন্য এবং সঠিক নিয়ম মেনে কাজটা করতে পারি, তাহলেই আসলে আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেটাও সার্থক হবে এবং এই যে দেশপ্রেমিক রবি আছে, আমি আশা করবো তারাও এরকম নতুন নতুন আইডিয়া এবং ক্যাম্পেইন নিয়ে সাথে থাকবে। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ঠিকই তো, কে থামায় যদি তুমি হও দেশপ্রেমিক। এই দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এমন প্রত্যাশায় শেষ করছি যে কথা বলতে চাই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।